নমস্কার দর্শক বন্ধু, প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই আপনাদের সকলকে বলছি, ভালো আছেন তো? ভালো থাকার তো আমাদের অনেকগুলো দিক আছে। আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে প্রথাগত এই যে কতগুলো কথা রয়েছে সেই কথা অনুযায়ী ভালো থাকি। কিন্তু আপনার বাস্তু ভালো আছে তো? এই প্রশ্ন কখনো করেছেন বা কেউ আপনাকে করেছে? করেননি। তার কারণ আমাদের এই অনুষ্ঠান আপনারা যে চ্যানেলে দেখেন এবং যাকে নিয়ে তানিয়া বারবার আপনাদের সামনে চলে আসেন, তিনি কিন্তু এই ধরনের আপনার জীবনের সাথে যুক্ত প্রশ্নগুলোই আপনাদেরকে করেন এবং তার উত্তরটাও তিনি দেন। একেবারে ঠিক ধরেছেন। আমাদের মধ্যে আজকে এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। हरि ओम त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकविबन्धनमृत्युर्मुक्षीममृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানটা যেটা নিয়ে হবে সেটা হচ্ছে বাস্তুকে নিয়ে। তার কারণ দেখুন, অনেক মানুষের মনে কোশ্চেন রয়েছে যে বাস্তু ব্যাপারটা কি বা বাস্তু থেকে আমরা কতটা ভালো থাকতে পারি। সকলকে একটা বিষয় জানিয়ে দেয়, দেখুন আপনি দামি কোনো রত্ন পরিধান করতে পারেন, ভালো কোনো কবচ আপনি পরিধান করতে পারেন, কিন্তু জেনে রাখুন আপনার অর্থ থাক বা আপনার আর্থিক দিক মানে আর্নিং হওয়ার বিশেষ কোনো জায়গা থাক, আপনি কোনো তাবিজ বা কবচ ধারণ করে থাকুন না কেন, যদি আপনার বাস্তু ভালো না থাকে আপনি 100% কখনো ভালো থাকতে পারবেন না। এটা আমার চ্যালেঞ্জ। আমি শাস্ত্রবাহিত কোনো কথা বলি না। বাস্তু শাস্ত্র মতো বলছে কোনো জাতক বা জাতিকার যদি বাস্তুতে প্রবলেম থাকে, বাস্তু যদি ঠিকঠাক না থাকে, না বিবাহিত জীবনে শান্তি পাবে, না তার ক্যারিয়ার লাইফ সাকসেসফুল হবে, না তার সন্তান ভালো মতো পড়াশোনা করবে, না ফিজিক্যাল দিক দিয়ে কেউ ফিট থাকতে পারবে, না তার পারিপার্শ্বিক বা শত্রু দিক মিত্র দিকে বা পারিবারিক স্বচ্ছন্দতা ভালোবাসা প্রেম প্রীতির দিক কোনো দিক ভালো থাকা সম্ভব নয়। এখানে একটা প্রশ্ন একটু করতে চাইবো আচার্যজি। আমরা এখন যে সামাজিক পরিস্থিতিতে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের একটা জমি কিনে বাড়ি করা স্বপ্নের অতীত। সেই জায়গায় আমরা কি করছি? আমরা ফ্ল্যাটে শিফট করছি। ফ্ল্যাট আমরা কি কিনছি? রেডিমেড ফ্ল্যাট। একেবারে আপনার মডিউলার কিচেন দিয়ে সমস্ত কিছু সাজানো গোছানো একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন। গৃহপ্রবেশ করে আপনি ফ্ল্যাটে তো ঢুকে গেলেন, মাসখানেক থাকতে থাকতে এবার আপনি ছোট ছোট কিছু চেঞ্জেস লক্ষ্য করছেন আপনার লাইফে। সেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, আপনার মাতা পিতার শারীরিক দিক থেকে, ইভেন আপনার আর আপনার ওয়াইফের বেডরুমেও সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে বাস্তুগত দিক থেকে যদি সমস্যা থাকে, আমার রেনোভেট করা ফ্ল্যাটটাকে আমি তো ভেঙে তৈরি করতে পারবো না। আর সেক্ষেত্রে কি করব? একদম খুব বেটার, সবার আগে কারণটা দেখতে হবে কোথায় ঘটেছে। মূল বিষয় হচ্ছে ছোট্ট একটা উদাহরণ। নিউ টাউনে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কলকাতার নিউ টাউন একটা খুব মানে ডেভেলপমেন্টের একটা বিশেষ জায়গা আমাদের কলকাতা নিউ টাউন। তো নিউ টাউনের একটা বিশেষ জায়গা আছে, সেই জায়গায় এক ভদ্র মহিলা, উনি রেলওয়েতে সার্ভিস করে। তো উনি একটা ফ্ল্যাট কিনেছে, মানে কিনেছে পারপাস হচ্ছে অ্যাকচুয়ালি ওনার বাড়ি হচ্ছে ভাঙড়ের দিকে। তো উনি সার্ভিস পারপাস কলকাতাতে একটা আস্তানার জন্য নিউ টাউনে কিনেছে। তো কেনার পরে যখন ছেলের বিয়ে দিয়েছে, তো ছেলের শখ হয়েছে মা আমি কলকাতাতে এসে থাকবো। তো কলকাতা নিউ টাউনে এসে রয়েছে। যার সঙ্গে বিয়ে দিয়েছে 5 বছর প্রেমের সম্পর্ক ছিল, তারপরে দুজন স্বামী স্ত্রী বিয়ে হয়েছে। কিন্তু ওই বাড়িতে আসার পরে তাদের দুজনের ভিতর এতটা বেশি দ্বন্দ্ব শুরু হচ্ছে, এখন একটা পর্যায়ে যে ডিভোর্স হয়ে যাবে। এখন ওর মায়ের বক্তব্য হচ্ছে যতক্ষণ ওর মা ছিল ততক্ষণ সেখানে নিজে একটা অস্বস্তি ফিল করেছে এবং ইভেন বলতে চাইছে যে বাস্তু যেন মানে ওই ফ্ল্যাটে যেন কেউ ঠিকঠাক মতো ভালো নেই, কেউই ভালো নেই, সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্ব বিরোধ ভাব, মানে একটা এমন কিছু ব্যাপার, সবাই অস্বস্তি ফিল করছে, অথচ সবাই কিনে ফেলেছে, অর্থাৎ কিছু করার নেই। সেক্ষেত্রে প্রতিকার কি করা যাবে, এটা হচ্ছে কোশ্চেন। অবশ্যই তার অ্যান্সার আছে। সবার আগে একটা বিষয় বলি, আপনি বাড়ি শুরু করতে যাবেন, আপনি ফ্ল্যাট শুরু করবেন বা আপনি দোকান শুরু করবেন, অফিস শুরু করবেন, মন্দির শুরু করবেন, যা শুরু করবেন, তার আগে আপনারা কি করেন, ভালো কোনো আপনার বাড়ির কোনো ব্রাহ্মণ হোক, কোনো পণ্ডিত হোক বা যাকে দিয়ে হোক, আপনি কি করবেন, আমাকে বাস্তু পুজো করব বা ভিত পুজো করব, আমাকে একটা বাড়ি করতে গেলে ভিত করতে হয়, তো ভিত পুজো করব, তার জন্য আমাকে একটা দিন নির্ধারণ করে দিন কোন দিন ভিত পুজো করলে আমার গৃহ শুভ আরম্ভ হবে।
তা আপনি এটা ভাবলেন, আপনি পঞ্জিকাতেও দেখলেন পাজিতে লেখা আছে না শ্রাবণ মাসের 29 তারিখ এবছরে গৃহ নির্মাণ কাজের জন্য অতি উত্তম দিন। যথারীতি আপনি নির্মাণ করলেন। এবার দেখুন, আপনি গৃহ নির্মাণ করছেন ধরে রাখুন দক্ষিণ দিকে মুখ করছেন, উত্তর দিকে ঘরের পিছন থাকছে, অর্থাৎ উত্তর ভিতায় ঘর হচ্ছে আর দক্ষিণ দিকে মুখ থাকছে। ঠিক আছে, ওয়েল ডান, কোনো অসুবিধা নেই। এইবার মনে করুন যে পূর্ব দিকে ফিরে ঘর করবে সেও ওইটিতে ভিত পুজো করছে, যে দক্ষিণ দিকে ফিরে ঘর করবে সেও ওইটিতে পুজো করছে, আর যে আপনার পূর্ব গেল দক্ষিণ গেল উত্তর দিকে ফিরে যে ঘর করবে সেও সেই একই দিকে পুজো করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার বাস্তুকে মানে বাস্তু পুজোর জন্য, আপনার গৃহ কর্ম শুরু করার জন্য আপনি একটা ডেট একটা নির্ধারিত আছে। দেখুন সেই ডেটটা পর্যন্ত সকলের জন্য আলাদা রয়েছে। কিরকম আলাদা? বাস্তু পর্যবেক্ষণ সর্বোত্তম হয়। দেখুন আজকের দিনে বাস্তু কিরকম হয়, আপনি কোনো বাস্তুবিদকে দিয়ে আপনি ঘর এরকম করুন, দরজা এরকম করুন, এইদিকে ফিরে ঘরের দরজা করবেন, ঘরের দরজা সেভ এরকম করবেন, এরকম রং করবেন, এখানে এটা রাখবেন, ওখানে আলমারি রাখবেন, ওখানে সুকেস রাখবেন, এখানে কাঁচ লাগাবেন, সব আপনাকে বলে দিল। আমার বলা বিষয় সেটা নয়। যারা করে পস্তাচ্ছি তাদের জন্য তো বিকল্প রাস্তা রয়েছে। আমি বলতে চাইছি যারা এখনো করেননি, আমি এই প্রশ্নটা অবশ্যই অ্যান্সারে আসবো, কিন্তু আমি বলতে চাইছি যারা করেননি শুধুমাত্র একটা জিনিস ফলো করুন, কি? বাস্তু নাগ। বাস্তুশাস্ত্র মতে বাস্তু নাগের এক বিশেষ ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা? বলছে বাস্তু নাগ অ্যাকচুয়ালি উত্তর এবং পূর্ব ঈশান কোণ বরাবর বাস্তুদেবের মাথা থাকে, কিন্তু বাস্তু নাগ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তার পজিশন, তার মস্তকটা কখনো পূর্ব দিকে তার মাথা, পশ্চিম দিকে তার পশ্চাৎভাব থাকে, কখনো উত্তর দিক থেকে মাথা, তার দক্ষিণ দিকে পশ্চাৎভাব থাকে। বলছে বাস্তু নাগের কোলে ঘর করা সর্বোত্তম। বাস্তু পুরুষ কোথায় আছে তার কোলে আপনি ঘর করছেন, সেটা হচ্ছে সর্বোত্তম ভাব। বা যখন আপনি মনে করছেন বাস্তু পুরুষের কোলে করতে পারছেন, আপনি পিঠে করুন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা মনে করছেন আমি বাস্তুর মাটি কোনো বাস্তুবিদকে দেখিয়েছি, তো তিনি বলেছে বাস্তুতে কোনো দোষ নেই, খুব ভালো, কিন্তু আপনি ঘর করার পরে প্রত্যেকটা পজিশনে আপনি প্রবলেম ফেস করছেন। তার মানে কি বাস্তুতে প্রবলেম? মানে বাস্তু যে দেখেছিল সে কি ভুল দেখেছে? একদম নয়। বাস্তু যে দেখেছে সে ভুল ঠিকই দেখেছে, কিন্তু আমি যেটা বললাম বাস্তু নাগের কোলে ঘর করছেন ভালো, বাস্তু নাগের পিঠেও করছেন মোটামুটি খারাপ নয়, আপনি বাস্তু নাগের মাথায় ঘর করেছেন। সে যত নড়বে আপনার বাড়ির আর্থিক দিক তত নড়বে, আপনার বাড়ির শান্তি তত নড়বে, আপনার বাড়ির রোগ বালায় তত পরিমাণে বৃদ্ধি হবে, এমনকি মালিকের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বাস্তু আপনি অফিস করুন, ফ্যাক্টরি করুন, দেখুন যারা আমি কিনছেন তাদের কথা বাদ দিচ্ছি, এরকম অনেক প্রমোটার আছে খুব বড় করে প্রমোট করেছে, একটু বড় করে ভাবুন, খুব বড় করে প্রমোট করেছে, একটা বিল্ডিং করেছে, কিন্তু বেশ কিছু 4টে ভাব দেখা যাচ্ছে সেখানে মোটামুটি 12টা কি 20টা কি 30টা ফ্ল্যাট বানিয়েছে। তো তার ভিতরে 8টা তো কি 10টা সেল তো হয়েছে, আর সেল হচ্ছে না। এটাও কিন্তু আপনাকে জানতে হবে, আপনি কিন্তু এটার উপরে বিজনেস করার জন্য বানিয়েছেন বলে বিজনেস ভিত্তিক যেদিন থেকে খুশি সেদিনে বানাবেন এটা কিন্তু আপনার উচিত নয়। কারণ এটা আপনি বিজনেস বেসিক বানিয়েছেন, এখান থেকে আপনার রুজি রোজগার চলবে, এটা আপনাকে সেলস করতে হবে। আপনি কিন্তু এখানে থাকতে আসছেন না, আপনাকে সেল করতে হবে। আপনি যদি কোনো অসময়ে এবং কোনো দিনকালকে মেনটেন না করে আপনি শুরু করেন তাহলে আপনি তো ভুগবেনই, এবং আপনার থেকে যারা এটা কিনবে ক্রয় করবে তারাও কিন্তু সমান সমস্যায় ভুগবে। এইবার প্রশ্নের উত্তরে আসছি যে যারা অলরেডি ভুগছে, মানে মনে করুন আমি আমার বাড়ির উত্তর পূর্ব কোণ বরাবর কোনো পাইপ নেমেছে, যেটা দিয়ে মনে করুন সমস্ত মানে বাড়ির বা আমার উপরের ফ্ল্যাটের ময়লাগুলো বা বাথরুমের জলটা ঈশান কোণ দিয়ে নামছে। তো আমি জানতে যখন পেরেছি আমি চেঞ্জ করে দিতে পারছি, পাইপটা ঘুরিয়ে দিতে পারছি, কিন্তু যার ঈশান কোণেই পায়খানা বাথরুম হয়ে গেছে, কোনো কারণে হয়ে গেছে, আপনি কেনার আগে অতটা লক্ষ্য করেননি, ফিল করেননি, বা আপনি জানতেন না, আপনি কেনার পর যখন আস্তে আস্তে সমস্যা ফেস করছেন তখন আপনি কোনো বাস্তুবিদকে দেখিয়েছেন, তিনি বলেছে আপনার এখানে সমস্যা, আপনি কি করবেন? ওটা তো আপনার ফ্ল্যাট, আপনি তো ভেঙে নতুন করে বানাতে পারছেন না, আপনি সরাতেও পাচ্ছেন না।
আপনি ইভেন্ট বিক্রিও করতে পারছেন না, তাহলে কি আপনার কোনো উপায় হবে না? শাস্ত্রবাহিত বিশেষ কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো অবলম্বনে বাস্তুর কোনো মানে বিশেষ করে কিছু প্রায়শ্চিত্ত ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করে আমাদের পূর্বে যদি কোনো ভুল করে থাকি, প্রায়শ্চিত্ত ক্রিয়া মানে কি, ভুলের সংশোধন করা। পূর্বে যদি কোনো ভুল করে থাকি বা যে ভুলের জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেটার প্রায়শ্চিত্ত ক্রিয়া করে, বাস্তু প্রায়শ্চিত্ত ক্রিয়া বলে একটা বিশেষ ক্রিয়া রয়েছে তন্ত্রের, সেটার মাধ্যমে সেই জায়গাটাকে ডিভাইডেড করে সেই দোষকে খণ্ডন করে আমরা ভালো থাকতে পারি। নচেত কিন্তু আমাদের ভালো থাকার কোনো প্রকার মাধ্যম আর নেই। অবশ্যই থাকবো আমরা আলোচনায়, তবে তারই মাঝে একটু জানিয়ে দিতে চাইবো কোথায় গেলে আপনারা আচার্যজিকে পাচ্ছেন। আপনারা প্রতি সোমবার ওনাকে শিয়ালদায় পাচ্ছেন, প্রতি মঙ্গলবার আপনারা ব্যারাকপুর ও তারকেশ্বরে পাচ্ছেন, মাফ করবেন বর্ধমানে আপনারা বুধবার করে ওনাকে পাচ্ছেন, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে তিনি থাকছেন, এবং শনিবার দিন আপনারা মেচেতা ও দক্ষিণেশ্বরে তাকে পাওয়ার পাশাপাশি প্রতি রবিবার তার গৃহমন্দির যেটা অবস্থিত হচ্ছে নদিয়ার হরিণঘাটায়, সেখানে পাচ্ছেন। এছাড়াও আপনারা প্রতি মাসের 20 তারিখে ওনাকে বহরমপুর এবং 26 থেকে 30 তারিখ আপনারা ওনাকে নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন। নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য বলবো ভীষণ ভালো আপনাদের একটা আনন্দ এবং সুযোগের কথা যে শুধুমাত্র নর্থ বেঙ্গল নয়, আমি ওভারঅল সবার জন্যই বলবো যে 5th জুন ফলহারিণী অমাবস্যা, এবং আপনারা জানেন এই ফলহারিণী অমাবস্যার জন্য আপনি যতটা অপেক্ষা করে থাকেন তার থেকে ঠিক অনেক গুণ বেশি অপেক্ষা করে থাকেন আচার্যজি। কেন? তার কারণ তিনি আপনাদের সমস্যার সমাধানগুলো এই অমাবস্যার যোগে ভীষণ ভালোভাবে করতে পারেন। কিছু কিছু তিথি আছে, ওনার মুখেই শোনা যে কিছু কিছু তিথি আছে, কিছু কিছু অমাবস্যা আছে যেখানে কিছু কিছু সমস্যার সমাধানের জন্য সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই যারা মনে করছেন ওনার কাছে আসবেন, অবশ্যই আসুন। কন্ট্যাক্ট নাম্বার হলো 7872096063 অথবা 8617574724। জানি আপনাদের নাম্বারগুলো একেবারে মুখস্থ হয়ে গেছে, তবুও অনুষ্ঠানের খাতিরে বলা। আজকে আমরা আলোচনা করছিলাম বাস্তু নিয়ে। বাস্তুতে সমস্যা আমাদের যদি হয় সেখান থেকে কি করে বেরোবো, বা বাস্তু আগে থেকে যদি বাড়ি তৈরি আমাদের করা থাকে, যদি রেডিমেড ফ্ল্যাট পাই সেখানে সমস্যা হলে কি করা যায় সেগুলো উনি বললেন। যারা নতুন করে গৃহ নির্মাণ বা অফিস নিতে চাইছেন তাদের জন্যও তিনি বললেন। আমি শুধু একটু জানতে চাইবো যে যখন আমরা জেনে যাচ্ছি যে আমার বাস্তুতে দোষ আছে, সেই জায়গা থেকে আমি দোষটা কি করে খণ্ডন করব, সেই বিষয় যদি একটু বলেন। একদম প্রথম কথা হচ্ছে, দেখুন দোষ খণ্ডন করার আগে আপনাকে জানতে হবে যে রোগ আপনার হয়েছে, ঠিক আছে আপনি জানলেন রোগ হয়েছে, বাট কি রোগ, কতটা পর্যায়ে হয়েছে, কিভাবে হলো সেটা আপনাকে জানতে হবে, কি পর্যায়ে হয়েছে, কতটা পর্যায়ে হয়েছে এটা আপনাকে জানতে হবে, রোগটাকে নির্ণয় করতে হবে। আমরা রোগ যদি নির্ণয় করি সহজেই ঔষধ দিতে পারবো এবং সেই ঔষধে যথাযথ কাজ করবে। তাই বাস্তুকে পর্যবেক্ষণ করার জন্য যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য তো একটা প্রকার পরীক্ষার পদ্ধতি রয়েছে। বিশেষ করে যারা বাড়িতে থাকেন চেষ্টা করবেন যে কোনো বাস্তুবিদকে সেখানে ডাকার, সে নিজে সেখানে গেলে খুব বেটার ফিল করতে পারবে, বিষয়গুলো পর্যবেক্ষণ করতে পারবে। এখন আধুনিক অনেক বাস্তু পরীক্ষার যন্ত্র পাওয়া যায় যেগুলোর মাধ্যমে পরীক্ষা করে কিন্তু বাস্তু নেগেটিভ কোন দিকে কতটা নেগেটিভ আছে। যেমন আমাদের একটা সময় আমরা প্রথম যেটা করতাম, এখন যন্ত্রগুলো যদিও খুব নতুন একদম আধুনিক, আমরা বিভিন্ন প্রকার আমাদের গুরুদেবের দেয়া সেই বিদ্যা যে আমরা মাটিতে বাস্তুর মাটিতে স্পর্শ করলেই বুঝতে পারতাম যে বাস্তুর কি দোষ আছে না আছে, বা সেখানকার মাটি নিয়ে ঘ্রাণ নিয়ে বুঝতে পারতাম। ওই জন্য এখনো সেই পদ্ধতি অবলম্বন করি। যেমন পেন্ডুলাম ডাউজিং একটা বিশেষ পদ্ধতি। যেমন আমরা বিশেষ করে কোনো জায়গায় নতুন করে ফ্যাক্টরি, বড় হোটেল, অফিস নির্মাণ হলে আমরা প্রথম কোথায় কলম নির্মাণ করবে বা কিভাবে শুরু করবে সেটার জন্য আমরা পেন্ডুলাম ডাউজিং করি। পেন্ডুলাম ডাউজিং মানে খুব একটা বেটার পদ্ধতি একটা। যাক, এটা অতি প্রাচীন, এটা আজকের দিন নয়, এটা অতি প্রাচীন এবং ইতিহাস সাক্ষী আছে। এই পেন্ডুলাম ডাউজিং যখন মানে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, ওই হরপ্পা সভ্যতার সময় কিন্তু পেন্ডুলাম ডাউজিং ইউজ করা হয়েছিল, মানে এটা এতটা পুরাতন। যাক, সেটা পরের বিষয়। যে বিষয় নিয়ে বলছি, যাদের গৃহেতে বাস্তুর দোষ আছে, আপনি দোষটাকে দেখতে চাইছেন, কতটা কি পর্যায়ে আছে না আছে বুঝতে চাইছেন, তারা অবশ্যই করে যে কোনো বাস্তুবিদকে তো বাড়িতে নিয়ে আসবেন। তাছাড়া বাস্তুর মাটি, মনে করুন আমার কাছে আসতে চাইছেন, আপনি বাস্তুর মাটিটা নিয়ে আসবেন। যারা আমার চেম্বারে আসবেন বাস্তু দেখার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই না, আপনার যে ভিজিটিং চার্জ আছে সেটার মধ্যে কিন্তু আপনি বাস্তুটাকেও দেখাতে পারবেন। বাস্তুর উত্তর পূর্ব কোণ থেকে মাটি বা ঈশান কোণ থেকে মাটি নিয়ে আসতে খুব সুবিধা হয়। যদি মনে করেন আপনার বাড়ি টোটালটাই কংক্রিট করে ফেলেছেন, কোনো প্রকার মাটি জোগাড় করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ঘর ঝাড় দেয়া বা উঠান ঝাড় দেয়া মাটি মানে ধুলো আনতে পারেন, সেক্ষেত্রেও বাস্তু পর্যবেক্ষণ করা যায়। বাস্তু পর্যবেক্ষণ করে যদি নর্মালি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তার সলিউশন দিয়ে দিই,
যে সেটা নিয়ে আপনি বাস্তুতে ইউজ করলে বাস্তু সলিউশন হয়ে যাবে। যদি সেরকম কোনো ডিপ পর্যায়ে থাকে সেক্ষেত্রে আমরা বাস্তুতে বিভিন্ন প্রকার পূজা, শান্তি সস্তায়ন বা বাস্তুতে মানে বাস্তু জাগক্রিয়া, বাস্তু দোষ খণ্ডন করে সমস্ত প্রকার তন্ত্রের ক্রিয়া মাধ্যম, বাস্তু শত্রু দমন করা, বগলমুখী প্রয়োগ করা, বিভিন্ন স্তর রয়েছে তন্ত্রে, সেগুলোকে প্রয়োগ করে বাস্তুর দোষকে খণ্ডন করে থাকি আমরা নিজেরা সেখানে প্রেজেন্ট থেকে। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বিভিন্ন ক্রিয়ামতগুলো যাদের বাড়িতে অলরেডি হয়েছে বা যারা আশপাশে দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন যে কিরূপ আমরা বাস্তুর বিভিন্ন প্রকার ক্রিয়া করে থাকি। সে মতো করলে তো আপনারা অবশ্যই সুফল পাবেন। বা আরও যাদের কঠিন পর্যায়ে আছে তাদের দেখা যাচ্ছে গৃহ থেকে বাইরে বেরিয়ে সেখানেও কিছু কাজ করা হয়ে থাকে, পজিশন যেমন হয়, অবস্থা যেমন হয় সেইভাবে যেমন কিন্তু আমরা বাস্তুর ব্যবস্থা করে থাকি। সেটার জন্য একটাবার যোগাযোগ করার প্রয়োজন আছে। প্রত্যেকে একটা কথা বলবো, অনেকে না অনুষ্ঠান শুনে মনে করে জ্যোতিষের কাছে গেলে তো টাকার অঙ্কটা অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে হয়তো এমন কোনো অ্যামাউন্ট বলবে আমার পক্ষে সেই অ্যামাউন্টটা দেওয়া সম্ভব হবে না। দেখুন, আপনি যদি দীর্ঘদিন ভুগতে থাকেন এর থেকে আরো অনেক বেশি অ্যামাউন্ট চলে যাবে, কিন্তু আপনি সলিউশন পাবেন না। তো আপনাদের বারবার বলছি, যদি এরকম আর্থিক দিকের সমস্যা থাকে, আমার মা বাবার এটা আদেশ, আমার গৃহ মন্দিরে যারা আসবে তাদের জন্য স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে, বিনামূল্যে করি সেটা বলছি না, স্বল্প থেকে স্বল্প অর্থ নিয়ে তাদের প্রবলেমের সলভ করে দেওয়া হয়। তাই নদিয়া জেলার হরিণঘাটাতে প্রত্যেক রবিবার আমি আমার গৃহ মন্দিরে চেম্বার করি। যারা আসবেন তাদের স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর বাস্তুর জন্য যারা আসছেন অবশ্যই বাড়ির ঈশান কোণের মাটি বা ঝাড় দেওয়া ধুলো নিয়ে আসবেন। যাদের মাটি নেই একান্তই তারাই ধুলো নিয়ে আসবেন, নচেত নয়। আর দ্বিতীয় কথা, যারা ফ্ল্যাটে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান আছে। কখনো ভাববেন না যে আমি ফ্ল্যাট ভাঙতে পারবো না বা নতুন করে করতে পারবো না বলে আমার সমস্যার সমাধান হবে না, এই বিভ্রান্তি মন থেকে দূরে রাখুন। একটা প্রশ্ন আচার্যজি একটু করতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে আমরা অনেক সময় না অনেক ধরনের পেন্টিং ভালো লাগলো কিনে নিয়ে চলে এলাম, এটা আমার ড্রয়িং রুমে ভালো লাগবে, এটা আমার বেডরুমে ভালো লাগবে। এবার এগুলোর কি আলাদা করে কোনো এমন কিছু এফেক্ট আছে? এবারে কোন জায়গায় কোন পেন্টিং রাখবো এটাও কি বাস্তুর মধ্যে কোনো দিক দিয়ে আসে? বেটার কোশ্চেন। প্রথম কথা, আমাদের প্রশ্ন যদি এরকম করে মনে আসে, আমি একটা খুব সুন্দর চিত্র দেখলাম, ন্যাচারাল একটা মানে গ্রাম্য মহিলারা, আমরা এটা রিয়েলি পছন্দ করি না বাট চিত্রতে পছন্দ করি। গ্রাম্য মহিলারা মানে পুকুর থেকে জল তুলছে, রাস্তা দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, মানে ব্যাপারটা কি আপনার চোখে ন্যাচারাল জিনিসটা দারুণ লাগছে, ফিল করছে ন্যাচারাল একটা কিছু। আপনি সেম ধরুন এটা খুব সুন্দর তাজমহলের ফটো, খুব সুন্দর তাজমহলের ফটো, এত সুন্দর ফটো, ঠিক আছে আপনি বাড়িতে নিয়ে আসতেন, আপনি বাড়িতে নিয়ে আপনার একটা ডাইনিং প্রেসেসে আপনি ফটোটা লাগালেন, আপনি যেতে আসতে দেখছেন আপনার সুন্দর লাগছে, কিন্তু আপনি ভেবে দেখুন তো অ্যাকচুয়ালি তাজমহলের ফটো রাখছেন, সেটা তাজমহলটা কি জিনিস? তাজমহলটা কি জিনিস? আপনি একটা মন্দির রাখছেন, মন্দিরের আমি কোনো ধর্মকে নিরপেক্ষ করে কোনো কথা বলতে চাইছি না, ব্যক্তিগতভাবে কেউ নেবেন না। আমি বলতে চাইছি, যদি আপনি মনে করুন আপনার গুরুদেবের ফটো রাখেন, আপনার গুরুদেবের ফটো রেখে আপনার মনে ভক্তি শ্রদ্ধা আসবে, আপনি একটা মন্দিরের ফটো রাখবেন আপনার ভিতরে ভক্তি শ্রদ্ধা আসবে, কিন্তু তাজমহলের ফটো রেখে আপনার কি মনে হবে? তাজমহলটা কি? একটা সমাধি। তাজমহলটা কি? একটা সমাধি। তাই বিশেষ করে বলবো, কেউই ঘরের কখনো তাজমহলের কোনো ফটো টানাবেন না, এ থেকে বাস্তুর দিকে সমস্যা ঘটে। আমি ওয়াল পেন্টিং এর কথা তো অবশ্যই বলবো, কিন্তু এই দিকগুলো মাথায় রাখবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, আপনার কোনো প্রিয়জন মারা গেছে, আপনার কোনো রিলেটিভ, কোনো বন্ধু বান্ধব যেই হোক মারা গেছে, আপনি তার ফটোটা টানিয়ে রেখেছেন, আপনি যতবার দেখছেন নেগেটিভিটি হচ্ছে, পজিটিভিটি নয়। মৃত ব্যক্তির মৃত ফটো তো রাখবেন না, জীবিত ফটো যদি থাকে একটু আড়াল করে রাখুন, সবসময় যেতে আসতে যদি আপনার না দেখা হয়। যেমন সাধারণ একটা ছোট্ট ঘটনা বলছি আপনাকে, আমার হরিণঘাটাতেই এক ভদ্রমহিলা থাকে, ওনার মেয়ের বয়স হচ্ছে 11 বছর। তো রাত্রেবেলা কোনো কারণে টয়লেট করতে উঠেছিল, তো টয়লেট করতে মানে বছর 2 হয়েছে তার ঠাকুরদা মারা গেছে। তো টয়লেট করা থেকে বাইরে বেরিয়ে যখন উনি আবার রুমে আসছে, তখন লাইটটা যে অফ করেছে, মনে হচ্ছে ফটোর কাছে তার ঠাকুরদা দাঁড়িয়ে আছে। মেয়েটা এমন ভয় পেয়ে গেছে, একটা লং টাইম ধরে অসুস্থতা, কোনো প্রকার তার অসুস্থতা কাটছে না। ইভেন আমি সমস্ত রকম দেখলাম যে কেউ কিছু ক্রিয়া করেছে কিনা, বা তার উপরে কোনো গ্রহের প্রভাব চলছে কিনা, অন্য কোনো সমস্যাতে কিচ্ছু না, জাস্ট এমন একটা মাইন্ডের শক, ভয় পেয়েছে যে ওর শারীরিক দিক সুস্থ হচ্ছে না, অন্য কোনো কারণ নেই। বা সেই বাড়িতে আমি পর্যবেক্ষণ করে দেখেছি, এগুলো কিন্তু খুব আমি নিজে পরীক্ষিত প্রমাণ, সেই জন্য বলছি, আমি কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি যে তার বাড়িতে কোনো প্রকার কোনো দুরাত্মার কোনো প্রভাব রয়েছে, সেটা কিচ্ছু নয়। বা
রিয়েলিতে যে তার দাদু সেই সময় যে তার ঠাকুরদা এসছিল, তাকে দেখা দিয়েছে, হয় অনেক সময় আত্মার একটা ব্যাপার থাকে, এরকম ব্যাপারও কিছু নয়, জাস্ট তার মনের ভ্রান্তি। ফটোটা দেখে তার মাথায় এসছে আমার ঠাকুরদা এখানে দাঁড়িয়ে আছে, ওই যে একটা ভয় পেয়েছে আমার ঠাকুরদা মারা গেছে, এখানে কি করে দাঁড়ালো, এই যে ভয় পেয়েছে, সে অসুস্থতা রয়েছে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে চক্ষুষ প্রমাণ। মানে আমি প্রত্যেকটা পদে পদে সেগুলো দেখছি এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। তাই ভাববেন সব সময়ের জন্য পজিটিভ কোনো কিছু রাখা, আপনি বাস্তুতে নেগেটিভ কিছু রাখবেন না। যেমন আপনার দোকানের ক্ষেত্রে বলি, আপনি দেখছেন ভীষণ সমুদ্রে অনেক, যেমন অনেকে কি করে, টাইটানিক ইজ বেস্ট পিক, টাইটানিক একটা আমাদের খুব সুন্দর ফটো বা এমন একটি মানে নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় যে এক সময়কার সব থেকে বিশ্বের বিখ্যাত একটি জাহাজ, এক সময়কার মনে করিয়ে দেয়। আপনি টাইটানিকের রাখছেন, কিন্তু টাইটানিকের সমস্ত জিনিসের মিনিংয়ে যান, কি আছে যে টাইটানিক ডুবে গেছে, কোনো ডুবন্ত জাহাজ ডুবে যাচ্ছে অর্ধ ডুবা, এরকম কোনো জাহাজের ফটো বাড়িতে বা দোকানে রাখলে আপনার বাড়িতে অবশ্যই নেগেটিভিটি কিছু থাকবে। শাস্ত্রের একটা বিধান আছে, আপনি পজিটিভ দিক রাখুন। দেখুন আপনার বাড়িতে আমরা বলে থাকি যে আপনার বাড়ির পূর্ব দিকে আপনি 7টা ঘোড়া ছুটে যাচ্ছে, 7টা সাদা ঘোড়া ছুটে যাচ্ছে, এরকম কোন দ্রুতমান গতিতে আছে ঘোড়াকে আপনি আপনার বাড়ির পূর্ব দেয়ালে রাখুন। রাখলে কি হবে, আপনার ভাগ্য উন্নতি হবে। এটা লজিক নয়, শাস্ত্র মতে লজিক বলছে ওটা দেখে আপনার মনস্ফীতি বৃদ্ধি হবে যে আপনি ছুটবেন। আপনাকে তো দাড়ি করিয়ে দিচ্ছে না, আপনাকে ছোটার ইঙ্গিত দিচ্ছে। আমরা এই জন্য বারবার বলি বাস্তু ক্ষেত্রে যেগুলো কথা বলছি, দেখুন সমস্ত বিষয় আমার কাছে আসবেন আমি প্রতিকার করে দেবো সে বিষয়ে দিনেশ আচার্য বলে না। জানুন, সঠিক তথ্য জানুন। আপনি একটি আপনার বাড়িতে দেয়ালে একটি ঘড়ি আছে, তো ম্যাক্সিমাম কি জানেন, আজকের দিনে হাতে হাতে এত সেলফোন, এত স্মার্টফোন, আপনি মনে হয় না আপনি ঠিকঠাক দেখেন ঘড়িটা আদৌ চলছে কি চলছে না। আপনাকে যদি কেউ বলে আপনি কেমন আছেন, আপনি খারাপ থাকলেও আমার সময়টা ভালো যাচ্ছে না, বা আমার সময় ভালোই যাচ্ছে, সময়টা কোথায় থাকে, ঘড়িতে। তো ঘড়িটা বন্ধ হয়ে আছে, আপনার সময় ভালো থাকবে কি করে, অসম্ভব, ইম্পসিবল, কখনো হতেই পারে না। কেউ এরকম প্রমাণ করতেই পারবে না যে আপনার বাড়িতে কোনো দেয়ালে একটি বড় ঘড়ি খারাপ হয়ে আছে আর আপনার সময় ভালো চলছে, হতেই পারে না। নেগেটিভিটি প্রত্যেকটা ভাঙা জিনিস এবং বন্ধ জিনিস থেকে থাকে। আপনার বাড়িতে বিশেষ করে যদি কোনো ভাঙা কাঁচ থাকে আগে বাড়ি থেকে সরিয়ে দিন। ফাটা ভাঙা জিনিস আপনি ব্যবহার করবেন না। আপনি পুরাতন হয়ে গেছে, রং উঠে গেছে, ঠিক আছে, কিন্তু ভেঙে গেছে, ফেটে গেছে জিনিস ব্যবহার করলে আপনার নেগেটিভ তৈরি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে স্মার্টফোনটা দেখছেন সেই ফোনের কাঁচটাও যদি ভেঙে থাকে, উপরের গ্লাস বা আপনার ফিরিয়া যদি ভাঙা থাকে, সেটাও দেখা আপনার জন্য নেগেটিভ। আপনি পজিটিভ দেখছেন না, সকালবেলা উঠে আপনি নেগেটিভ দেখছেন। যারা চশমা ব্যবহার করেন, আপনি চশমা ব্যবহার করছেন, হালকা একটু চিড় দিয়েছে, আপনি ঠিক আছে এখনো তো চলছে, ভালোই দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। সব থেকে বড় ভুল, সবসময় আপনার সঙ্গে একটা নেগেটিভ জিনিস রেখেছেন। কাঁচকে সর্বোত্তম নেগেটিভ জিনিস ধরা হয়, আমরা পজিটিভ মনে করি কিন্তু সর্বোত্তম নেগেটিভ। তাই বলা হয় শোয়ার ঘরে সচরাচর কাঁচ থাকা উচিত নয়, শোয়ার ঘরে সর্বদা কাঁচ থাকা কিন্তু উচিত নয়। এমনকি ছোট্ট একটা টিপস গতবারও বলেছি, এবার অনুষ্ঠানে বলছি, নব বিবাহ করেছেন, স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে, এরকম কোন ঘরে, এরকম কোন জায়গায় আয়না যাতে না থাকে যে স্বামী স্ত্রী শুয়ে আছে, খাটে শুয়ে আছে, সেই চিত্রটা আয়নাতে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, এরকম কোনো জায়গায় আয়না রাখবেন না। সেটা শাস্ত্রমত কিন্তু উচিত নয়। এটার ফলে স্বামী স্ত্রীর ভিতরে প্রবল পরিমাণে দ্বন্দ্ব তৈরি হয়। স্বামী স্ত্রী একান্তই গোপন, একান্তই আপনের জায়গা, সেখানে কারোরই দৃশ্যমান হওয়া উচিত নয়। কিন্তু আয়না সে কিন্তু সবই দেখছে, এবং শুধু দেখছে নয়, একটি চিত্র প্রেক্ষক। আপনি ভালো করে দেখুন না, ক্যামেরাতে ছবি করলে ছবিটা স্টে করে, আর আয়নাতে স্টে করছে না, বাট ছবি অবশ্যই হচ্ছে। শাস্ত্রসম্মত এটাই বলে। অবশ্যই আজকের আলোচনার সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই শেষ হওয়ার আগে আরও একবার জানিয়ে রাখবো 7872099063 অথবা 8617574724 দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। জীবনটা তো আপনার, সুন্দর করে আপনাকে বাঁচতে হবে। বাস্তুতে নানান ধরনের সমস্যা থাকতেই পারে, কিন্তু তার প্রতিকারগুলো কিন্তু সব সময় রয়েছে। আর জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিনেশ আচার্য আপনাদেরকে কিন্তু সব সময় সঠিক গাইডলাইনটা দেন। সেই গাইডলাইনটা মেনে আপনার বাস্তুতে, আপনি বাস্তু নতুন করে তৈরি করছেন, নতুন বাস্তুতে গৃহ তৈরি করছেন, অফিস করছেন বা শপিং মল করছেন, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আপনি সঠিকভাবে সেই দিকে এগোচ্ছেন কিনা, বাস্তুটাকে সঠিকভাবে সঠিক মানুষের হাত ধরে তার বিচার করাচ্ছেন কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো অবশ্যই নিজের বাস্তুর বিচারটা করুন, কারণ
অনুষ্ঠানের প্রথমেই আমি বলেছিলাম আপনি ভালো আছেন, এটা সবাই বলবে। আপনার বাস্তু ভালো আছে তো, সেই জায়গায় দাঁড়িয়ে বাস্তুটাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দেখবেন জীবনের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। জ্যোতিষ ও তান্ত্রিক্সের দীনেশ আচার্য এভাবেই আপনাদের সাথে পাশে আছেন, তাই তার হাতটা শক্ত করে ধরুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।